আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমি দিদারুল ভুঁইয়া। আমাদের এই পডকাস্টে আমার সঙ্গে আছেন ইটালিয়ান একজন পলিটিশিয়ান। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত, ইটালির একজন রাজনীতিবিদ এবং সামহাও তিনি আমার একজন ফ্যামিলি মেম্বার। তিনি আমার ভাগ্নির জামাই। ধন্যবাদ মামা আপনাকে এবং আসসালামু আলাইকুম সবাই। তো আমি শাহিদুল হোসেন রিফাত। আমার সিসিলিতে আমার পালের মতো আমার জন্ম হয়, আমার বেড়ে ওঠা পালের মতো, সবকিছুই লেখাপড়া সবকিছু পালের মতোই। তো লেখাপড়ার পাশাপাশি আমি আমার পলিটিক্সের সাথে জড়িত হই। পলিটিক্স আমরা করা স্টার্ট করি কারণ আমাদের একটা হবি থাকে সবার। পলিটিক্স আমরা কখনো কেউ এখানে প্রফেশন হিসেবে দেখে না, বাট আজ এ হবি। সো একটা সোসাইটি, একটা কমিউনিটিকে সার্ভ করা আমরা পলিটিক্স হিসাবে দেখে থাকি। তো পলিটিক্যাল ক্যারিয়ার ওখানে আমার শুরু হয়। ফার্স্টে আমি কলেজে রিপ্রেজেন্টেন্ট হই স্টুডেন্টদের, যেটা ভিপি বলে। তো তারপর এরপরে আমি আমার পলিটিক্যাল ক্যারিয়ারটা ইউনিভার্সিটিতেও কন্টিনিউ করি। আমি আমার ডিপার্টমেন্টে প্রতিনিধিত্ব করি এবং সেটা ধরে রাখি ইউনিভার্সিটির শেষে। আমি যখন প্র্যাকটিস করা শুরু করি তখন আমার পলিটিক্যাল ক্যারিয়ার করতে থাকি। তো আমি একটা দলের সাথে কাজ করি, সেটা হলো ডেমোক্রেটিক পার্টি, ইটালিয়ান ডেমোক্রেটিক পার্টি। সেটার যে ইউথ লীগ রয়েছে জভানি ডেমোক্রাতিসি, সেটার আমি বিভাগীয়, মানে পুরা সিসিলিতে আমি আইন এবং মাইগ্রেন্ট হিউম্যান রাইটস যে থাকে সেই বিষয়ে সম্পাদক ছিলাম। এবং তুমি তো কোনো কোনো দেশে গিয়েও তোমার দলের পক্ষে কোনো কোনো দেশে কি প্রতিনিধিত্ব করছিলা? জি, আমি এই বছর জুনে আমাদের 26 থেকে 28 তারিখ এই 3 দিন আমাদের ব্রুক্সেল ইউরোপিয়ান পার্লামেন্ট কমিশন আছে। সো ওইখানে আমরা যাই। আমাদের দল থেকে 300 ইউথ চুজ করা হয়, তার মধ্যে থেকে আমাকে চুজ করা হয় পালের মধ্যে। তো যাওয়ার পরে ওইখানে বিভিন্ন ওয়ার্কশপ হন, বিভিন্ন সেমিনার হন সব এমপিদের সাথে। তো এখানে আমি একটা ওয়ার্কশপ ছিল পার্লামেন্টের মধ্যে, সেটা হলো মাইগ্রেন্টস ল নিয়ে। তো তখন আমি আমার দল থেকে ওইখানে একটা স্পিচ রাখি। শেখ হাসিনাকে আমরা বলতাম হচ্ছে ফ্যাসিস্টদের ফ্যাসিস্ট, এবং ইটালিতে একসময় মুসোলিনি ছিলেন এবং মুসোলিনির ওই সময় থেকে আসলে ফ্যাসিজম শব্দটার জন্ম। মুসোলিনির যে ফ্যাসিজম এবং শেখ হাসিনার যে ফ্যাসিজম, এই দুইটার মধ্যে তুমি কোনো তুলনা করতে পারো কিনা? হ্যাঁ, অবশ্যই তুলনা করা যায়, যেহেতু ফ্যাসিজম ইটালিতেই যখন জন্ম হয় মুসোলিনি দিয়ে, ও 20 বছরের মতো শাসন করেন। আওয়ামী লীগ সরকারের বা ফ্যাসিজম মুভমেন্ট ইটালিতে কোয়াইট সিমিলার। আপনার যেমন ইটালিতে আমরা যেটা জানতে পারছি, যেটা পড়ছি আমরা হিস্টোরি, যেটা ডকুমেন্টারিজের মাধ্যমে দেখেছি, সেটা হলো যে ফ্যাসিজমের ইরাতে ইটালিতে কেউ 2-3 জন, 10 জন, 5 জন হয়ে কোনো একত সংগঠন তৈরি করতে পারতো না। যে বাহিনী ছিল তারা এসে কন্ট্রোল করতো রাস্তায়, তারা মানুষকে, অপোনেন্টদেরকে মারধর করতো, অ্যারেস্ট করতো মিথ্যা মামলা দিয়ে, যদি তারা ফ্যাসিজমের এগেনস্ট কিছু নিউজ পেপারে, পত্রিকায় পেশ করতো, তুলে ধরতো, বা কোনো অপোনেন্ট পার্লামেন্টে তাদের এগেনস্ট কথা বলতো। তা একটা ফেমাস পলিটিশিয়ান ফিগার ছিল, যেটা হলো জাকোমো মাত্তেওত্তি। একজন অপোনেন্ট, ফ্যাসিজমের একজন মেইন অপোনেন্ট ছিল, তাকে গুম করে ফেলছে। এইরকম সিচুয়েশন আসলে বাংলাদেশেও হয়, যে যারা অপোনেন্ট ছিল তাদেরকে বাসায় এসে মারধর করা, তুলে নিয়ে যাওয়া, অপোনেন্টদেরকে নিউজ পেপারে, পত্রিকার মধ্যে মিডিয়া ইউজ করে অ্যাটাক করা, তারপর মিথ্যা মামলা দেওয়া। সো আসলে এগুলাই একটা টোটালিটারিজম বা ফ্যাসিজমের ক্যারেক্টারিস্টিক, যেটা বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের ছিল। আওয়ামী লীগের ওই যে আমরা দেখতে পাই, আমরা বাইরে থেকে তো দেখতে পারি ভিডিওর মাধ্যমে, যে ছাত্রদেরকে রিক্সা থামিয়ে তাদের ফোন চেক করা হয়েছে যে তুমি কি আওয়ামী লীগ সরকারের এগেনস্ট পোস্ট দিচ্ছ কিনা। সো এটা কোয়াইট সিমিলার, যে শেখ হাসিনা ছাত্রলীগ ইউজ করে এইভাবে তার দেশ নিয়ন্ত্রণ করে, দেশ চালায়। সেটা মুসোলিনিও ইটালিতে সেটা করেন। রাষ্ট্রদ্রোহী তকমা দেয়া কিংবা গুম করা, মিথ্যা মামলা দেয়া, তোমার নিশ্চয়ই জানা আছে যে তোমার মামাও গুম হয়েছিল, এবং রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, এরকম 4টা অভিযোগ শেখ হাসিনার সরকার এবং প্রশাসন আমার বিরুদ্ধে করছিল। মানে দেয়ার আর মেনি সিমিলারিটিস, অনেকগুলো জিনিস আসলে মুসোলিনির সরকার এবং হাসিনার সরকারের সঙ্গে। এবং এটা নো ওয়ান্ডার, আমি একেবারেই অবাক হই নাই। যেই জন্য আমি আগেই বলছিলাম যে ফ্যাসিজমের একটা টেক্সট বুক
উদাহরণ, ফ্যাসিস্টের একটা টেক্সট বুক উদাহরণ ছিলেন শেখ হাসিনা। এবং এই পতনটায় তোমাদের প্রবাসীদের আসলে অনেক ভূমিকা ছিল, খুবই দৃঢ় ভূমিকা ছিল। রেমিটেন্স শাটডাউন থেকে শুরু করে বিভিন্ন ভাবে অনেকগুলো জায়গায় হয়তো আমরা সেই সময়টা যেহেতু ইন্টারনেট শাটডাউন থেকে শুরু করে বিভিন্ন কারণে আমরা ধরো যে অনেকগুলো কাজ করতে পারছিলাম না, সেটা আবার আমাদের ডায়াসপোরা, আমাদের প্রবাসীরা বিভিন্ন জন আসলে বিভিন্ন ভাবে আসলে এই ভূমিকাগুলো রাখছিলেন। তোমার কোনো এই জায়গাটা কোনো অভিজ্ঞতা আছে কিনা শেয়ার করো? হ্যাঁ, আমার যে অভিজ্ঞতা সেটা হলো যে আমি একটা প্রোটেস্ট অর্গানাইজ করি পালের মধ্যে জুলাইয়ের শেষের দিকে 2024-এ। মেইন রিজন ছিল যে আমরা বাংলাদেশে যা হচ্ছে, যেই হিউম্যান রাইটস গুলা ভায়োলেন্ট হচ্ছিল, সেগুলো আমরা সবার চোখের সামনে তুলে ধরবো, ইন্টারন্যাশনাল লেভেলে তুলে ধরবো। অ্যাটলিস্ট ইটালিতে যত এমপি মন্ত্রীরা আছে তাদের সামনে আমরা তুলে ধরবো। ইনফ্যাক্ট আমি যখন এই প্রোটেস্টটা অর্গানাইজ করি তখন ইটালিয়ান বিভাগীয় ন্যাশনাল এমপিরা আসেন ওইখানে, এবং লোকাল কাউন্সিলররাও ছিল, তারা বক্তব্য রাখেন। তারা বাংলাদেশ স্টুডেন্টের সাপোর্ট জানান আমাদের ওই প্রোটেস্টে এসে। এবং একটা সুন্দর একটা জিনিস ছিল ওই দিন, আমার মনে আছে, আমরা যখন প্রোটেস্টের কথা বলি, আমরা 2-3 জন প্রোটেস্টের কথা বলি, বাট যত ব্যানার, যত পারমিশন লাগে বা যেইভাবেই হোক, ওই আন্দোলনটা একমাত্র পালের মধ্যে 40টা স্টুডেন্টের মাধ্যমেই কিন্তু হয়। তারা রাত 2টা-3টা পর্যন্ত, আমাদের বাংলা স্কুল রয়েছেন পালের মধ্যে, তো ওই বাংলা স্কুলের মধ্যে আমরা বসে সবাই রাত 2টা-3টা পর্যন্ত, 4টা পর্যন্ত এই ভ্যানারগুলা বানাই। তো আমরা কি বলে এইভাবেই প্রতিবাদ জানানোর চেষ্টা করি এবং বাংলাদেশ স্টুডেন্টদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করি যে যার জায়গা থেকে। দিস ইজ এক্সিলেন্ট। এবং তোমাদেরকে অবশ্যই বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশের অভ্যুত্থানের শক্তির পক্ষ থেকে, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে অবশ্যই ধন্যবাদ জানাই। যে অভ্যুত্থানের পরে আমরা যেমন শেখ হাসিনাকে লাথি মেরে দেশ থেকে বের করে দিতে পারছি, মুসলিনেরও পতন হয়েছিল, এবং এই দুইটা পতনের মধ্যে কোনো ডিসিমিলারিটি ছিল কিনা, আসলে কিরকম ছিল? খুব ইম্পর্ট্যান্ট একটা ডিফারেন্স, সেটা হলো যে মুসলিনিও যখন বুঝতে পারে যে তার আর কোনো রক্ষার, মানে কোনো সেফ থাকার মতো কোনো সিচুয়েশন নাই, সে একটা জার্মানি সোল্ডারদের ট্যাঙ্কে করে জার্মানি সোল্ডার সেজে ইটালি ক্রস করতে চেয়েছিল বর্ডার, সুইজারল্যান্ডের বর্ডারের দিক দিয়ে। তখন তাকে কট করা হয় এবং তাকে মিলানো পিয়াৎজা লরেতো মাথা নিচা করে পা উপরে বেঁধে তাকে কি বলে জনগণ মেরে ফেলে। তো হাসিনার সাথে ডিসিমিলারিটি এটাই যে হাসিনা পালানোর যে প্ল্যান ছিল সেটা সাকসেস হয়েছে। শেখ হাসিনা পালাইতে পারছে, এবং শেখ হাসিনার পালানোকে আমাদের রাষ্ট্র আসলে হেল্প করছে, ফ্যাসিলিটেট করছে। হয়তো এই কারণেই করছে যাতে আসলে বড় ধরনের ম্যাসাকার বা আরো মানে বিশৃঙ্খলা যাতে আসলে না হয়। এবং হাসিনাকে যদি এখানে আসলে মেরে ফেলা হইতো, আমরা অনেকেই ভাবি যে, আমরা অনেকে মোটামুটি শিওর যে হাসিনার বাপ শেখ মুজিবকে যেমন মেরে ফেলা হয়, এবং যেটা ফলাফল হচ্ছে শেখ মুজিব আবার 21 বছর পরে, 25 বছর পরে আবারও অনেক শক্তিশালীভাবে বাংলাদেশে আসলে ফিরে আসে, একটা কাল্ট হয়ে ওঠে। হাসিনাকে যদি মেরে ফেলা হয়তো, হাসিনাও আসলে আবার 20-30 বছর, 50 বছর, 40 বছর পরে হয়তো আবার ফিরে আসতো একটা কাল্ট হয়ে। শেখ হাসিনা যে অন্যায়গুলা করেছেন, তার এই 16 বছর মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে তার অবশ্যই, যদি সে ভুল করে থাকে এবং ভুল করেছেন, সেটা তার কোর্টের মাধ্যমে তার বিচার হতে হবে অবশ্যই। কিন্তু তাকে ধরে মেরে ফেলা, এগুলার আসলে আমরা এগেইনস্ট। এবং আমরা এই যে অপোনেন্টদেরকে আমরা যেহেতু ওকে ক্রিটিসাইজ, ওই পিরিয়ডটাকে ক্রিটিসাইজ করি, যে ওই পিরিয়ডে যারা অপোনেন্ট ছিল তাদেরকে গুম করা হতো, তাদেরকে মারধর করা হতো, তাদের এগেইনস্ট মিথ্যা মামলা দেওয়া হতো। সো আমাদের যাতে এই কালচারটা রিপিট আমরা না করি, আমরা শেখ হাসিনাকে এই দেশ থেকে তাড়ানো হয় নাই এই কারণে না যে তার বদল আইসা আরেকজন সেম কালচার সামনে নিয়ে যাবে। এই কালচারটা চেঞ্জ করতে হবে, যে যেই আসুক অপোনেন্ট, আমি যদি দেশের প্রধানমন্ত্রী হই, আমার সাথে তর্ক বিতর্ক হতে পারে অপোনেন্ট, অবভিয়াসলি আমি যেই লসগুলো সামনে নিয়ে যাচ্ছি, যত কিছু যেই প্রজেক্টগুলো সামনে নিয়ে যাচ্ছি, সেগুলো ক্রিটিসাইজ করা সংসদে, টেলিভিশনে, সব জায়গায়। কিন্তু তাকে মিথ্যা মামলা দেওয়া, গুম করা, এগুলো হলো ফ্যাসিজমের সাইন। ফ্যাসিস্টরা ইটালিতে করেছেন। অ্যাবসলিউটলি না, আমিও বলছি না যে আমি এটা প্রেফার করতাম। এবং আমি তোমাকে বলি যে 5 আগস্ট 2024, মানে শেখ হাসিনা পালাইছে এইটা জানার পরে শুধুমাত্র আধা ঘন্টা সময় আমি এবং আমার দলের বেশ কিছু আমরা সহযোদ্ধারা, আমরা ধরো যে সেলিব্রেট করছি আধা ঘন্টা মাত্র সময়।
এবং এই আধা ঘন্টার মধ্যে আমাদের মাথায় চলে আসছে যে এখন আসলে আমাদেরকে নতুন বাংলাদেশ গড়ার একটা সময় শুরু হয়েছে এবং এই সময়টা খুব ক্রিটিক্যাল। এই সময়টাকে কেন্দ্র করে বাংলাদেশকে আবার পিছনের যে পথ, আবার যে ফ্যাসিজমের যে পথ, আবার যে মানে অন্ধকারের যে যুগের পথে যে যাত্রা, সেই পথে নিয়ে যেতে পারে। এবং তখনই আমরা আসলে দ্রুততম সময়ের মধ্যে যত তাড়াতাড়ি পারছি আমরা, কারণ রাস্তা ওয়াজ মানে ওভারলি ক্রাউডেড, সো আমরা যত দ্রুত সময়ের মধ্যে পারছি আমরা আমাদের পার্টি অফিসে গেছিলাম এবং দ্রুত আমরা সারা দেশে সার্কুলার করছি যে কেউ কোনো অবস্থাতে কোনো মব ভায়োলেন্স, কারো উপর বিচার বহির্ভূত কোনো ধরনের হত্যাকাণ্ড, একটা পাথর মারা, সবচেয়ে খারাপ সবচেয়ে অপরাধী যে বা অপরাধীদের যে সংগঠন, তাদেরকেও আসলে একটা ন্যূনতম ফুলের টোকা দেওয়া যাবে না বিচার বহির্ভূতভাবে। কারণ আমরা শেখ হাসিনার জুলুমতন্ত্র আমরা বাংলাদেশে করব না। আমরা বাংলাদেশে আসলে আইনের শাসন, হ্যাঁ, আমরা নতুন বাংলাদেশ, এটা হবে যে আইনের শাসনের বাংলাদেশ। এবং দ্রুততম সময়ের মধ্যে আমরা এই সার্কুলারটা প্রচার করি, আমরা প্রেস কনফারেন্স করে বলি, প্রেস রিলিজ দিয়ে বলি, আমরা ধরো যে ভিডিও ব্লগ করে বলি, ভিডিও বার্তা দিয়ে বলি। এবং মানে লাকিলি আমি বলবো যে সেই সময়টায় আসলে খুব বেশি যে মানে আমাদের যে অভিজ্ঞতা, যে এরকম সিচুয়েশন আসলে যেরকম ভায়োলেন্স হয়, সেই তুলনায় আসলে বাংলাদেশের ভায়োলেন্স আসলে সেরকম ছিল না। কিন্তু আবার যতটুক ছিল এটাও গ্রহণযোগ্য অবশ্যই না। মুসোলিনির যে পিরিয়ড সেটা ছিল হচ্ছে তোমার 50-এর সময়টা, 1950-এর সময়টা, আর আমাদের এখন হচ্ছে 2024-এর সময়। এবং এই 2024-এ আসার পরেও ধরো যে সেই সময়টা খুব বেশি ছিল না, কিন্তু যতটুকু ছিল সেটাকে আমরা সাপোর্ট করছি না। আবার এতদিন পর আজকে 1 বছর হয়ে গেল, এখনও কিন্তু বাংলাদেশে ধরো যে মব ভায়োলেন্স, এখনও ধরো যে পলিটিক্যাল অসহিষ্ণুতা, এখনও ধরো যে একটা পলিটিক্যাল পার্টির অফিসে গিয়ে আগুন ধরায় দেয়া, কিংবা পলিটিক্যাল পার্টির শীর্ষ নেতৃত্বকে রাস্তার মাঝখানে ধরো যে পেটানো, কিংবা তাদের কোনো প্রোগ্রামের মাঝখানে পেটানো, কিংবা ধরো যে সেনাবাহিনীর গুলিতে এখানে শ্রমিকের নিহত হওয়া, কিংবা ধরো যে এখনও এখানে কুয়ের সম্ভাবনা। গত উইকে তুমি জানো হয়তো যে আমরা আসলে খুবই আশঙ্কায় ছিলাম যে বাংলাদেশে একটা জরুরি অবস্থা জারি হওয়ার মতো একটা আলাপ আসলে আসছিল। সো এই যে পরিস্থিতি 1 বছর পরেও আমাদের, এইটাকে তুমি কতটুকু স্বাভাবিক বা অস্বাভাবিক তোমার কাছে মনে হয়? তোমার যে আন্তর্জাতিক যে অভিজ্ঞতা, ইটালি থেকে শুরু করে বিভিন্ন দেশের যে অভিজ্ঞতা। আমরা ইটালিতে বলি ভোতো দি পোtere, মানে পাওয়ারটা কারো হাতে থাকে না। তখন যারা একটু পলিটিক্যালি, আমরা মানে খারাপ সেন্সে বলি একটু বেশি চালাক, তারা পাওয়ারটা নেওয়ার জন্য অপোনেন্টদের ভিতরে ভয় ঢুকানোর চেষ্টা করে, হোক সেটা তার বাহিনীদেরকে ইউজ করে, সো ভায়োলেন্স ইউজ করে নিজেকে একটা ওই রকম পাওয়ারফুল পজিশনে নিয়ে যাওয়ার জন্য। সো যখন পাওয়ার কারো হাতে থাকে না তখন এইরকম সিচুয়েশন কোয়াইট নর্মাল বলবো না, কারণ ব্যালেন্স তো ব্যালেন্স, বাট এক্সপেক্টেড। এটা শাসক মুসোলিনির পতনের মাধ্যমে কি ফ্যাসিজমের পতন হয়ে গেছিল, নাকি আসলে কিভাবে মানে পতনটা হয়? আসলে ফ্যাসিজম কখনো কমপ্লিটলি পতন হয়নি, কারণ ফ্যাসিজম হলো একটা কালচার। মানে মুসোলিনির পতনের পরপর ফ্যাসিজমের পতন পলিটিক্যালি হয়, কিন্তু সেই ভ্যালুসগুলো এখনো রয়ে গেছে। তো যেটা হয় সেটা হলো ইটালিতে একটা রেফারেন্ডুম হয় খুব শীঘ্রই, না কয়েক বছর পরে। মুসোলিনির পতনের কয় বছর পরে এই রেফারেন্ডামটা? সেটা হলো 2 বছর পরে যে একটা রেফারেন্ডুম হয় এবং জনগণ ভোট দিতে যায় কি মনার্কি থাকবে নাকি রিপাবলিক হবে। কারণ তখন পর্যন্ত ইটালি প্রপার একটা মনার্কি ছিল, একটা রাজা ছিল ইটালিতে, ইভেন মুসোলিনির আন্ডার। ইনফ্যাক্ট মুসোলিনি পুরো দেশের প্রেসিডেন্ট ছিল না, মানে ও হলো প্রধানমন্ত্রী ছিল, একটা গভর্নমেন্টের প্রেসিডেন্ট ছিল। তো তখন কিছু সংখ্যক ভোটে, জাস্ট 2-1% এদিক সেদিক হন, রিপাবলিক জিতে, যারা রিপাবলিক ভোট দেয়। তো তারপরে একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হয়, তারা সংবিধান নিয়ে ডিসকাস করা শুরু হয়, ডিসকাস করেন। সেখানে কমিউনিস্ট পার্টির লোক ছিলেন, সেখানে ডেমোক্রেটিক খ্রিস্টান যে পার্টি ছিল তারা ছিলেন, মানে ফ্যাসিজমের যারা কমপ্লিটলি অপোনেন্ট ছিল তাদের মধ্যে সবার মধ্যে একটা ডিসকাস শুরু হয় যে দেশ গড়তে হলে আমাদের একটা সংবিধান লাগবে। সো সেই সংবিধানের জন্য তারা অ্যাসেম্বলি করেন এবং ফাইনালি 1 জানুয়ারি 1948 সন থেকে ইটালিয়ান সংবিধান কার্যকর হওয়া শুরু হয়। তার মানে ওকে, মানে কনস্টিটিউয়েন্ট যে অ্যাসেম্বলিটা ছিল এইটা বেসিক্যালি অ্যারাউন্ড 2 বছরের
এইরকম সময়, হ্যাঁ এরকম মেয়াদ ছিল। আচ্ছা, না উইচ ইজ ফাইন, মানে একটা সংবিধান তৈরি করা, একটা নতুন সংবিধান তৈরি করা আসলে 2 বছরের আলাপ, খুবই, এটাকে আমি বেশি সময় বলবো না। আমাদের যে সংবিধান 1972 সালের যে সংবিধান, সেটা তো তুমি হয়তো জানো যে এটা বোধহয় 12 দিনও আলাপ হয় নাই আসলে এই প্রকৃতভাবে। এটা 1 বছরের মধ্যেই, মানে 1972 সালের 16 ডিসেম্বর এই সংবিধানটা বাংলাদেশে কার্যকর করা হয়। তো মাত্র 1 বছরের মধ্যে, মানে স্বাধীনতার 1 বছরের মধ্যে সংবিধান কার্যকর করা। শেখ মুজিবের যে সংবিধান আসলে আমাদের এখানে ছিল, আছে এখন পর্যন্ত, এটাকে বলা হয় যে পৃথিবীর অন্যতম সবচেয়ে সুলিখিত, সবচেয়ে সুন্দর লিখিত, সবচেয়ে ভালো একটা সংবিধান। কিন্তু আমরা জানি যে এইটাতে অনেক, মানে যদি কিন্তু তবে ব্যবহার করে, অনেক আইনি ছলচাতুরি ব্যবহার করে আমাদের প্রত্যেকটা রাইটসকে, অধিকারকে, হককে আসলে নাই করে দেওয়া হয়েছে। সংবিধান সংস্কারের একটা কার্যক্রমের মধ্যে আছি। ইটালির যে সংবিধান, সেইটার আলোকে তোমার ইনপুট, তোমার সেন্স গুলো যদি তুমি একটু বলো। মন্তেস্কি একজন ফ্রান্সের পলিটিশিয়ান, তার একটা থিওরি ছিল যেটা ওনার একটা বইতে তুলে ধরেন, যে ট্রিপার্টিশন অফ পাওয়ার। সেটা হলো 3টা পাওয়ার, 3টা পিলার, যেটা হলো লেজিসলেটিভ পাওয়ার, যেটা পার্লামেন্ট এক্সিকিউট করে, এক্সিকিউটিভ পাওয়ার যেটা গভর্নমেন্টের, আর জুডিশিয়ারি পাওয়ার যেটা হলো ম্যাজিস্ট্রেটদের, যেটা কোর্টের। এই 3টা পাওয়ারের মধ্যে যখন ইন্ডিপেন্ডেন্স থাকবে এবং তাদের ফ্রিডম মতো তারা তাদের পাওয়ারটা ইউজ করতে পাবে, লিমিটেশন অনলি দ্য কনস্টিটিউশন। যখন এইরকম ভাবে একটা দেশের একটা কনস্টিটিউশন তৈরি করা হবে, তখন আপনি বাস্তবে ডেমোক্রেটিক, মানে গণতান্ত্রিক যে ভ্যালুসগুলো আছে সেগুলো কার্যকর করতে পারবেন দেশের মধ্যে। সো আমি মনে করি এই যে এই ট্রিপার্টিশন অফ পাওয়ার, যেটা ইটালিয়ান সংবিধানে রয়েছে, সো এটা হলো আসলে বড় একটা ইনপুট, যেটা আই হোপ বাংলাদেশ সংবিধান, যেই সংবিধানটা আসবে আমাদের দেশে, সেটা এই ভ্যালুসগুলা রেখেই তারপর একটা সংবিধান উপহার দিতে পারে এই দেশের মানুষকে। কারণ যখন একটা ম্যাজিস্ট্রেট, তার একটা ফ্রিডম থাকবে যে যেই কোনো এমপি, যেই কোনো প্রধানমন্ত্রীকে সে ইনভেস্টিগেট করতে পারবে, তখন ওই দেশে, তখন আর ওই দেশের মধ্যে প্রধানমন্ত্রী নিজে কি বলে যে তার সব ক্ষমতা, তার সব কিছু, তার দেশ, সেটা কখনো সে চিন্তা করবে না। এইটা খুবই অবাক একটা, মানে কনস্টিটিউশন আমাদের, সেটা হচ্ছে যে তোমার আমাদের কনস্টিটিউশনে প্রধানমন্ত্রী কিন্তু কনস্টিটিউশনকে সাসপেন্ড করে দিতে পারেন আমাদের কনস্টিটিউশন অনুযায়ী। তিনি চাইলে একক ছত্রভাবে তিনি করতে পারেন, কিন্তু পুরো সংসদ বা কনস্টিটিউশন, মানে পুরো সংসদ মিলে প্রধানমন্ত্রীকে ইমপিচ করতে পারেন না। থিওরিটিক্যাল একটা প্রকল্প আকারে এটা এখানে আমাদের সংবিধানে নাই। যে পাকিস্তানের কথা শুনলে আমরা অনেকেই, মানে আগে আমরা কেউ বলতো যে দাঁত ব্রাশ করতে হবে, এরকম, মানে পাকিস্তানের নাম শুনলে মানুষের বমি আসে, এরকম। পাকিস্তানের সংবিধানে মানে তোমার এই ইমপিচমেন্টের প্রভিশন আছে, এবং যেটার একটা এক্সিকিউশন আমরা দেখলাম যে তোমার খুব পপুলার একজন প্রধানমন্ত্রী ইমরান খান, তাকে কিন্তু ইমপিচ করা সম্ভব হয়েছে। এবং আইয়ুব শাহীর অনেক বদনাম আমরা করি। আইয়ুব শাহীর যে কনস্টিটিউয়েন্সি এখানে ছিল, সেটাতেও কিন্তু 2 বছরের জন্য বোধহয় ছিল, আমার যতদূর মনে পড়ে। এনিওয়ে, সো সেখানেও কিন্তু তোমার অন্তত ইন থিওরি ইমপিচমেন্টের একটা সুযোগ ছিল। তোমার কথায় কিছুটা আসছে যে একজন নাগরিক চাইলে আসলে সরকারের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে পারে। এ ধরনের মামলা করে কেউ কি ধরো যে রেমেডি পাইছে কিনা, বা রাষ্ট্রপ্রধান বা সরকারের কি আসলে সাজা হয়েছে কিনা, তোমার যদি অভিজ্ঞতা? হ্যাঁ, আসলে আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি যেটা বলতে পারবো, হ্যাঁ অবভিয়াসলি আপনি একটা রাষ্ট্রের এগেইনস্ট আপনি কেস করতে পারেন। এটা ডিপেন্ড করে কি ইস্যু হয়, কি ঘটে যায়। আমরা দেখি যে আমাদের মাধ্যমে অনেক ক্লায়েন্ট, যেমন সিটি কর্পোরেশনের এগেইনস্ট মামলা দিতে পারেন যদি কেউ রাস্তার মধ্যে চলতে গিয়ে কেউ সাইকেল থেকে পড়ে গিয়ে ব্যথা পান বা কারো পা ভেঙে যায়। সো এইরকমভাবে দেশের গভর্নমেন্টের এগেইনস্ট, মানে কি বলে যে প্রশাসনের এগেইনস্ট আপনি কেস করতে পারবেন। সিটি কর্পোরেশনের এগেইনস্ট বিভাগীয় যেই পার্লামেন্ট আছে বা যেই রুলসগুলো আছে সেগুলোর এগেইনস্ট আপনি বিভাগীয় কোর্টে আপিল করতে পারবেন, এবং দেশের বিরুদ্ধে মানে স্টেটের এগেইনস্ট আপনি কেস দিতে পারতেছেন। সো এটাই হলো মূল একটা ডেমোক্রেটিক কান্ট্রির ক্যারেক্টারিস্টিক। প্রধানমন্ত্রী, তোমাদের নির্বাহী বিভাগের প্রধান বা প্রেসিডেন্টের বিরুদ্ধে কোনো নাগরিকের মামলার কি কোনো ইনসিডেন্ট কি আছে তোমাদের? প্রধানমন্ত্রীর এগেইনস্ট হ্যাঁ রয়েছে। বেরলুস্কোনির আমলে, বেরলুস্কোনি যখন প্রধানমন্ত্রী ছিলেন আরও আপনার 15 ইয়ার্স এগো, সো তখন ওনার বিরুদ্ধে মামলা হয়। কি বিষয় হয় সেটা
বলবো কিনা জানি না, মানে মামলা হয়, এটাই হচ্ছে বিষয়। রিসেন্টলি আপনার আমাদের যে ভাইস প্রাইম মিনিস্টার ছিল মাত্তেও সালভিনি, ওনার নামে মামলা হয় যে উনি মাইগ্রান্টদের নিয়ে লিবিয়ান কোস্ট থেকে ইটালিতে ঢুকতে চাচ্ছিল একটা বোট। সে যেহেতু অ্যান্টি মাইগ্রান্ট তার প্রোপাগান্ডা করেন, সো ওই প্রোপাগান্ডা সে ইউজ করে সেই বোটকে ইটালিয়ান সোলে ঢুকতে দেয়নি। সো এই কারণে তার এগেইনস্টে মামলা হয়। তিনি লাস্টলি এই মামলাটা জিতেন কোর্টে। ভাইস প্রাইম মিনিস্টারকেও কেস দেওয়া যায়। সেটা অবভিয়াসলি আপনি যদি মেম্বার অফ পার্লামেন্ট বা ভাইস মিনিস্টার হন, তাহলে পার্লামেন্ট অ্যাপ্রুভ করতে হবে যে তার বিরুদ্ধে যে এই রিপোর্টটা আসছে, এই কেসটা আসছে, সেটা কি মানে তাকে কোর্টে দেওয়া যায় কি না। পার্লামেন্ট অনুমতি দিলে কেস শুরু হয়। কি প্রাইম মিনিস্টার বা একটা ভাইস প্রাইম মিনিস্টার, একটা নর্মাল এমপিস হতে পারেন, কেউ ইম্পুনিটির মধ্যে পড়ে না, সবারই আইন ফেস করতে হয়। এটা হয়তো আরো সহজ পথ হইতে পারে, আবার অনেক সহজ পথ হইলে আবার যে মামলার পর মামলা করে আসলে সরকারকে কার্যকর করে ফেলা, সেই ধরনের একটা বিষয়ও থাকতে পারে। সো একটা ব্যালেন্স অবশ্যই জরুরি, এবং সেই ব্যালেন্সের সাথেই একটা প্রসেস থাকতে পারে। বাংলাদেশে যে জিনিসটা হয়, যে বাংলাদেশে ধরো যে ব্যাংক লুট করার একটা অবারিত সুযোগ, মানে এখানে হচ্ছে যে তোমার যে ডাকাতির একটা নতুন ফর্ম হয়েছে, যে ডাকাতরা করে কি রাষ্ট্রের আশ্রয় প্রশ্রয় থেকে একটা ব্যাংক খুলে সবাই যখন ওই ব্যাংকে টাকা রাখে, কিংবা ধরো যে বিদ্যুৎ বিল, পানির বিল, বিভিন্ন গভর্নমেন্ট সার্ভিস, এইসবের মাধ্যমেও তারা ধরো যে জনগণ থেকে টাকা কালেক্ট করে, এবং এক পর্যায়ে তারা এই টাকাটা পাচার করে বিদেশে নিয়ে যায়। আমাদের এখানে এই ফ্যাসিজমের সবচেয়ে বড় কারণ হচ্ছে এখান থেকে সম্পদ পাচার করার জন্য এই ফ্যাসিজমটা করা হয়। এবং এইটার সবচেয়ে বড় ক্ষতিকর জায়গাটা হচ্ছে যে এইটা, যে কারণে ধরো যে আমরা পৃথিবীর সবচেয়ে উর্বর ভূমিগুলোর একটা অংশ হয়েও, এবং ধরো যে আমরা মানে প্রায় জিরো ইনভেস্টমেন্টে আমরা আমাদের প্রবাসীদের কাছ থেকে আমরা প্রায় $50 বিলিয়ন প্রতি বছর পাই। এই যে একটা হিউজ বেনিফিট আমাদের আসলে আছে, রিজিওনাল পলিটিক্যাল যে বেনিফিটের যে জায়গা আসলে আমাদের আছে, এই সব কিছুকে যদি আমরা আসলে কাজে লাগাইতে পারি, তাহলে আমাদের ধরো যে ন্যূনতম একটা সাস্টেইনেবল একটা মেকানিজম, একটা কান্ট্রি সিস্টেম, একটা লিভিং স্ট্যান্ডার্ড, এই জিনিসগুলো মেনটেন করার আসলে বেগ পাইতে হইতো না। এবং এটা বিভিন্ন রিসার্চে, আমাদের এই রাষ্ট্রচিন্তা, রাষ্ট্র সংস্কার আন্দোলনের বিভিন্ন রিসার্চে এই জিনিসগুলো আসছে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের যে দুর্ভাগ্য যে আমাদের এখান থেকে সবচেয়ে বেশি পরিমাণ সম্পদ পাচার হয়। ইটালির অভিজ্ঞতা কি, এবং ইটালিতে এই জিনিসটা কখনো আসলে সেইভাবে ছিল কিনা, কিংবা ইটালি আসলে থাকলে সেটা কি ইটালি কিভাবে ডিল করছে? ইটালিতে সেটা পসিবল না, কারণ ইটালিতে সবকিছু ডিক্লেয়ার দিতে হয় যে কোন এমপির বা প্রধানমন্ত্রীর কত আয়, কত ব্যয়, তাদের প্রপার্টিজ কি, তাদের ব্যাংক অ্যাকাউন্ট কোথায়, কোন কোন দেশে বা কত আছেন। সো এগুলো সবকিছু ডিক্লেয়ার দিতে হয়। এবং একটা নর্মাল পাবলিক, আমি যেমন ইটালিয়ান একটা এমপির কতটুক বাৎসরিক আয় ব্যয় সবকিছু আমি দেখতে পারবো, যেগুলো সে ডিক্লেয়ার দেন, আমি সবকিছু বাসায় বসে থেকে দেখতে পারবো। সো এদিক দিয়ে একটা ট্রান্সপারেন্সি কনসেপ্ট রয়েছে। ইটালিতে কারাপশনের একটা প্রবলেম হয়, সেটা হলো 1990 দিকে। তো ইটালিতে ওই সময়টুকু আসলে কারাপশন আমরা যদি বলতে চাই অনেক ছিল, শুধু এতটুকুই। কিন্তু লুট করার বা ওই রকম ভাবে ব্যাংকে, আমরা বাংলাদেশে এমপি মন্ত্রী যারা ছিলেন, হিউজ অ্যামাউন্ট তাদের বাংলাদেশ অ্যাকাউন্ট থেকে বাইরের দেশে অ্যাকাউন্টেতে তারা ট্রান্সফার করতো, সেটা ইটালিতে লাকিলি পসিবল না। একদম রাষ্ট্র সংস্কার আন্দোলন থেকে আমরা বলি যে যারা আসলে পাচারকারী তারা আসলে একটা দেশের প্রথম এবং প্রধান শত্রু, কিন্তু যখন টাকাটা পাচার হয়ে যায় তখন সবচেয়ে বেশি ক্ষতি হয়, মানে সামগ্রিকভাবে দেশের সম্পদ আসলে কমে যায়। সো আমরাও ডেফিনেটলি মনে করি যে আমাদের নতুন বাংলাদেশ বিনির্মাণের যে যাত্রা, এইটার একটা গুরুত্বপূর্ণ ধাপ হবে এখান থেকে পাচারটাকে বন্ধ করা, কমানো। এবং তুমি এখানটা খুব গুরুত্বপূর্ণ একটা আলাপ করছো, সেটা হচ্ছে যে পলিটিশিয়ানদের সম্পদের হিসাব দিতে হয়, তারা একটা জবাবদিহিতার মধ্যে, একটা স্বচ্ছতার মধ্যে তাদেরকে আসলে থাকতে হয়। এবং ডেফিনেটলি মানে রাষ্ট্র সংস্কার আন্দোলন থেকে আমরা এই কথাটা ধরো যে খুব জোরালোভাবে বলছি, এবং এই সরকার শুরু হওয়ার পরে আমরা ধরো যে এই সরকারের কাছে যে যে জিনিসগুলো দাবি করছে, তার একটা হচ্ছে যে সরকারের সম্পদের হিসাব দিতে হবে, এবং বিশেষ করে তোমার উপদেষ্টাদের সম্পদের হিসাব দিতে হবে। এবং আমাদের কন্টিনিউয়াস চাপের মুখে
ইউনূস সাহেব কিন্তু গত বছরের নভেম্বরে ঘোষণা করছিলেন যে সরকারের সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব দেওয়া হবে, সরকারি কর্মচারীদের বাধ্যতামূলকভাবে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। 2 হচ্ছে যে যেহেতু এটা একটা টাইমলি, এটা একটা সময় লাগে, ডিউরেশনের বিষয় আছে, যে উপদেষ্টাদের সম্পদের হিসাব বাই ডিসেম্বর, মানে গত বছরের ডিসেম্বরের মধ্যে দেওয়া হবে। আনফর্চুনেটলি এখন পর্যন্ত ধরো যে তারপরে প্রায় 8-9 মাস 10 মাস তো হয়ে গেছে গত নভেম্বরের পর থেকে, এখন পর্যন্ত একজন রানিং উপদেষ্টার সম্পদের হিসাব আমরা পাই নাই, যেটা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। এই কারণে আমাদের ধারণা যে এই সরকার এবং সরকারের খুব কাছের দল যেগুলো, তাদের বিরুদ্ধে, তাদের নেতাদের বিরুদ্ধে আসলে বিভিন্ন ধরনের দুর্নীতির অভিযোগ ওঠার সম্ভাবনা আসলে তৈরি হয়েছে, সুযোগটা তৈরি হয়েছে যে তারা আসলে দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে, এবং এইটা হচ্ছে গণ অভ্যুত্থানের মুখে একটা সবচেয়ে বড় একটা বিপর্যয়। আমরা আজকে আলাপটা শেষ করব লাস্ট বাট নট লিস্ট আমরা যে জিনিসটা বলে, যে আমরা বাংলাদেশে ধরো যে মানুষের একটা জনগণের একটা মালিকানার, তুমি যেটাকে সেকেন্ড রিপাবলিক বলছো, আমরা বলছি যে জনগণের মালিকানার একটা নতুন বাংলাদেশ আমরা আসলে চাই, এবং এই মালিকানার কন্ডিশন বা যে যে জিনিসগুলো থাকলে আসলে মালিকানা হবে সেটা হচ্ছে যে এখানে নিয়োগের বিষয়টা, মানে হচ্ছে জনগণের ম্যান্ডেট ছাড়া এখানে কেউ কখনো নির্বাচিত হইতে পারবে না। 2 হচ্ছে যেই নির্বাচিত হয় তাকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে, জনগণ চাইলে তার বিরুদ্ধে আসলে ইভেন মামলা করতে পারবে জবাবদিহিতার একটা ফর্ম হিসেবে। এবং লাস্ট হচ্ছে যে জনগণ যদি চায় যাকে তারা নিয়োগ দিছে এবং জবাবদিহিতার মধ্যে রাখছে, তারপরেও তার প্রতি তারা হ্যাপি না, তাকে আসলে ছাঁটাই করে দিতে হবে, ছাঁটাই করে দিতে পারবে শান্তিপূর্ণভাবে। মানে সরকার সরানোর জন্য, সরকার ফেলে দেওয়ার জন্য জনগণকে আসলে বিপ্লব করতে হবে না। আমাদের যদিও কথায় এই কথাগুলো বারবার আসছে, কিন্তু আমি তবুও তোমার কাছ থেকে জানতে চাই যে ইটালির অভিজ্ঞতা কি? ইটালিতে কি ধরো যে সরকার ফর্ম করার ক্ষেত্রে জনগণের ম্যান্ডেটের বাইরে কোনোদিনও ইটালিতে কোনো সরকার ফর্ম হয়েছে কিনা, বা ফর্ম করার কোনো সুযোগ আছে কিনা, যে ইলেকশন বাইপাস করে কিংবা ইলেকশনকে তোমার ইঞ্জিনিয়ারিং করে, এবং ইটালি থেকে সরকার সরাই দেওয়ার জন্য মানে শান্তিপূর্ণ ওয়ে আছে কিনা? ধরো যে 10% 15% মানুষ যদি কারো বিরুদ্ধে অভিযোগ করে তাহলে তার সংসদ সদস্য পদ বাতিল হয়ে যায়, এই ধরনের কোনো সুযোগ আছে না? আসলে এইভাবে পসিবল না যে 1000 লোক 10,000 লোক একজন এমপির বিরুদ্ধে একটা কথা বললো, তা এই কারণে তাকে তার পজিশন থেকে নামানো হলো। ইটালিতে আসলে অনেক যাচাই বাছাই করে, অনেক ইনভেস্টিগেশন, হ্যাঁ অবভিয়াসলি কোর্ট সেটা নিয়ে দেখবে, পার্লামেন্ট সেটা ফেস করবে, তারপর যদি তার ফল্ট থাকে অবভিয়াসলি কোর্টের মুখোমুখি হতে হয়। তো আমি যেটা ইটালিতে দেখেছি আসলে সেটা হলো যে তারা ফেয়ার ইলেকশন হয়। ফেয়ার ইলেকশন অনেক ইম্পর্টেন্ট। আমরা যদি রেভলিউশন করতে চাই, রেভলিউশন করতে পারবো ভোটের মাধ্যমে। ভোট দিতে যাওয়া ইম্পর্টেন্ট। সো সবাই যখনই বাংলাদেশে ইলেকশন হবে ভোট দিতে যাবেন। ভোট দিয়ে আপনাদের যেই বাংলাদেশ চান, যেই প্রার্থীর মাধ্যমে বা যেই পার্টির মাধ্যমে, তাদেরকে ভোট দিবেন। এই যে বর্তমান যেই সরকার আছে সেটা হলো তারা 50% আসে, কারণ যেই প্রাইম মিনিস্টার জর্জা মেলোনি তার দল 25 or 27% পায়। বাদ বাকি দল সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ যেই দলগুলো আসে তারা 10%, লেস দেন 10% পায়, বাট তারা জোট করে 50% করে তারপর দেশ চালাচ্ছে। এইভাবে দেশে মানে ইটালিতে একটা গভর্নমেন্ট ক্রিয়েট হয়, তৈরি হয়, এইভাবেই দেশটা চলে। ওই রকম ভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা, আপনি যেটা বলতেছেন, একদমই পসিবল না ইটালিতে। কারণ ইটালিতে আইন কঠোর এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা ইলেকশনের দিন খুব কঠিনভাবে তাদের জব পালন করে, তারা খুব চেক করেন। সো ওই রকম ভাবে ইটালিতে ইভেন ফোন নিয়ে ছবি তোলা যে আমি কাকে ভোট দিছি সেটাও ক্রাইম, সেটাও ক্রাইম। আমরা আলাপের একেবারেই শেষের দিকে আমি আমাদের যে সিচুয়েশন, আমরা যে আসলে আমাদের অনেক আকাঙ্ক্ষা, আমরা যদি আসলে একটা নতুন সংবিধান বানাইতে পারতাম, আমরা যদি বলতে পারতাম যে আমরা একটা বিপ্লবী সরকার গঠন করতে পারছি, এই ধরনের অনেক আকাঙ্ক্ষা আমাদের আছে। আমরা যদি আসলে A to Z পুরো বাংলাদেশকে যদি খোলনলচে পাল্টে ফেলতে পারতাম, আমরা হয়তো খুবই খুশি হইতাম। ইটালির মতো যদি আমাদের আসলে 5-6 বছরের একটা সুযোগ যদি থাকতো, যে সময়ের মধ্যে সবগুলো দল বসে মানে পয়েন্ট বাই পয়েন্ট সবকিছু আলাপ করে যদি আসলে নতুন সংবিধান, নতুন রাষ্ট্র ব্যবস্থার দিকে যাওয়া যেত, খুব ভালো হতো। কিন্তু আনফর্চুনেটলি আমাদের সেই লাক্সারি নাই। সো আমাদের আসলে যতটুকু সুযোগ সুবিধা আছে, যে যত দ্রুততম সময়ের মধ্যে আমাদেরকে আসলে ন্যূনতম কিছু
মৌলিক জায়গায় পরিবর্তন করে পরের ধাপের দিকে যাওয়া, যেটা হচ্ছে যে যাতে কোনো অবস্থাতেই আমাদেরকে পুলিশ আর কখনো গুলি করতে না পারে, কোনো অবস্থাতেই যাতে আমাদের সম্পদ আর কোনো সরকারি দল বা সরকার বা ক্ষমতাশালী কেউ যাতে আসলে লুট করা, পাচার করা এসব যাতে করতে না পারে, এবং কোনো অবস্থাতেই যাতে আমাদের ভোটের অধিকার যাতে কেউ আবার কোনো গুম করতে না পারে, আমাদের ভোটের অধিকারকে কেউ আসলে যাতে এবিউজ করতে না পারে, এরকম ন্যূনতম কয়েকটা জায়গায় যাতে আমরা আসলে যেতে পারি এই এই ইন্টারিম পিরিয়ডের মধ্যে, এই সময়ের মধ্যে, যত দ্রুততম সময়ের মধ্যে আসলে সেটা সম্ভব হয়, এবং ন্যূনতম অন্তত মানে বিচারের একটা ফেজ, একটা জায়গা যেখানটা আসলে অন্তত কয়েকজনের বিচারের একটা গুরুত্বপূর্ণ ধাপ আগালো, এবং এর মাধ্যমে এই দুইটা কাজ করে আমাদের পুলিশের সংস্কার, আমাদের নির্বাচন কমিশনের সংস্কার এবং আমাদের এই সংবিধানের এই যে বিষয়গুলো কথা বললাম, ন্যূনতম যে জায়গাগুলো, প্রশাসনের সংস্কার এবং সংবিধানের এই সংস্কার কাজগুলো সম্পন্ন করে আমরা যদি দ্রুততম সময়ের মধ্যে, ফেব্রুয়ারি ইজ এ গুড টাইম, ফেব্রুয়ারিতে যদি আমরা আসলে ইলেকশনে যেতে পারি, এবং সেই ইলেকশনের মাধ্যমে আমরা যদি আসলে জনগণের ম্যান্ডেট, এই যে সংস্কার এবং পরিবর্তনগুলো, সেগুলোতে যাতে যদি আমরা আসলে জনগণের ম্যান্ডেট নিয়ে যদি আমরা আসলে এই পরিবর্তনগুলোকে সাস্টেইনেবল, এই সংস্কারগুলোকে সাস্টেইনেবল, টেকসই করতে পারি, তাহলেই আমরা আসলে পরবর্তী ধাপের দিকে আগাবো। এই সময় পর্যন্ত আমাদের কারো কারো কাছে খুব হতাশাজনক মনে হইতে পারে যে কোনো কিছু হচ্ছে না। আনফর্চুনেটলি আমাদের এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে যে এইখানে যত অ্যানার্কি, যত খ্যাও, যত ডিলে, যত মারামারি কাটাকাটি, যত আমরা আসলে একজন আরেকজনের প্রতি অসহিষ্ণু, তত বেশি শেখ হাসিনা খুব খুশি, এবং তত দ্রুত শেখ হাসিনার তন্ত্র, আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগের মতো অন্য কেউ আসলে আওয়ামী লীগ হয়ে ওঠা, এক্সিস্টিং কেউ, ইভেন এই অভ্যুত্থানের পক্ষের কোনো একটা শক্তির আবার আওয়ামী লীগের মতো একটা দস্যু, একটা ফ্যাসিস্ট, একটা মাফিয়া তান্ত্রিক একটা সরকার হয়ে ওঠার যে সুযোগ এবং সম্ভাবনা, ইভেন আওয়ামী লীগ, শেখ হাসিনা তাদেরও পুনরায় বাংলাদেশে ফিরে আসা, ক্ষমতা দখল করা, এই সকল সুযোগ সম্ভাবনা কিন্তু তত বাড়ে যত আমাদের মধ্যে বিভেদ, যত আমাদের মধ্যে বিভক্তি, যত আমাদের মধ্যে অনৈক্য, মারামারি কাটাকাটি, অনাস্থা, অবিশ্বাস, যত টেনশন, যত এখানে এনার্কি। সো আমরা এই অসুবিধার জায়গাটা আমরা সবাই নিশ্চয়ই সচেতন হব, এবং আগামী ভোটটা বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ। এটা যত মানসম্পন্ন, এটা যত কোয়ালিটি কনফার্ম, যতগুলো স্ট্যান্ডার্ড মেনটেন করে এটা আসলে করা যায়, যত শান্তিপূর্ণ, যত অবাধ সুষ্ঠু যে নির্বাচন আমরা বলা হয়, শেখ হাসিনা এবং তার যে মানে 24-এর যে পরাজিত শক্তি, যারা আসলে গণ অভ্যুত্থানের যে পরাজিত শক্তি, তাদের ছাড়া বাকি সকল শক্তিকে, বাংলাদেশের পক্ষের সকল শক্তিকে নিয়ে আমরা যাতে আসলে ইলেকশনটা করতে পারি সবচেয়ে সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, এইটা আমাদের জন্য, আমাদের যে নতুন রাষ্ট্র নির্মাণের যে আমাদের প্রচেষ্টা, সেটা নিশ্চয়ই একটা বড় ভূমিকা রাখবে। এই কথাগুলো খুব বলা হয় যে বাংলাদেশের জনগণ অশিক্ষিত, মূর্খ, গোয়ার, কিচ্ছু বুঝে না, পলিটিক্স বুঝে না, সামান্য 500 টাকার বিনিময়ে, ইভেন আমাদের ডক্টর ইউনূস সাহেব, তিনিও বিদেশে একটা মিডিয়াকে তিনি ইন্টারভিউতে এটা বলছিলেন যে 500 টাকার বিনিময়ে বাংলাদেশের জনগণ ভোট দেয়। আমি স্ট্রংলি এই কথার আসলে প্রতিবাদ করি এবং অপোজ করি, এবং আমি বিলিভ করি যে এটা একটা নিশ্চিতভাবে এটা একটা প্রোপাগান্ডা। আমি তোমাকে একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে যে বাংলাদেশে যতবার ন্যূনতম মানসম্পন্ন গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, ততবার কিন্তু পাবলিক পারসেপশন যেটা ছিল যে অমুক আসলে সরকার হতে পারে, জিততে পারে ইলেকশনে, সেই দলটাই কিন্তু জিতছে। এটা তুমি 91, 96, যদি 2001, এই 3টে ইলেকশনকে আসলে মোটা দাগে আমাদের এখানে সবচেয়ে স্বচ্ছ, সঠিক, সুষ্ঠু ইলেকশন বলা হয় আর কি। এই 3টে ইলেকশনেই কিন্তু আসলে এইটাই হয়েছে যে যার পক্ষে জনমত ছিল সেই আসলে কিন্তু জিতছিল। সো যদি জনগণ 500 টাকা, 100 টাকা, 5000 টাকা কিংবা এরকম কোনো একটা প্রলোভনে করে যদি ভোট দিত, তাহলে এই 3বারের কোনো না কোনো একবার বিপরীত জন আকাঙ্ক্ষার বা পাবলিক পারসেপশনের বিপরীত কেউ আসলে জেতার কথা ছিল, কিন্তু এমনটা হয় না। সো আমি আসলে খুবই কনফিডেন্ট বাংলাদেশের জনগণ নিয়ে, এবং আমি বিশ্বাস করি যে এই প্রোপাগান্ডাগুলো ইচ্ছা করে ছাড়ানো হয়। এইটাকে আসলে একটা তাদের যে আসলে ম্যাল ফাংশন করার যে একটা আকাঙ্ক্ষা, এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার যে তাদের যে প্রচেষ্টা, এখানে ইলেকশনকে অ্যাবিউজ করার, ইলেকশনকে অ্যাবিউজ করার যে একটা তাদের যে এই রাইটটাকে নষ্ট করে দেওয়ার যে তাদের যে একটা আকাঙ্ক্ষা, সেই চেষ্টার অংশ হিসেবেই, সেই
সেটার জন্যই আসলে প্রোপাগান্ডা তৈরি করার জন্য আসলে এই কথাগুলো ছড়ানো হয়। মানে তাদের যখন একজন ক্ষমতাবান এসে তাকে আসলে 500 টাকা সাধে এবং বলে যে আমার পক্ষে ভোট দিবি বলে হয়তো, তার পক্ষে আসলে ওই টাকাটাকে ইগনোর করে বলা যে না আমি ভাই টাকার বিনিময়ে ভোট দিব না, কিংবা আমি আপনাকে ভোট দিব না, এই কারো ঘাড়ে, বাংলাদেশি কারো ঘাড়ে আসলে দুইটা মাথা নাই। সো আমরা জানি যে কেউ যদি এটা করে তার পরিণাম কি হবে, সে কারণে সেই টাকাটা নেয়, কিংবা টাকাটা নিয়ে সে তার হয়তো প্রয়োজনও থাকে, সে কারণেও হয়তো সে টাকাটা নিতে পারে, কিন্তু টাকা নিয়ে যে সে আসলে ওইভাবে ভোটটা বিক্রি করে দেয়, ওর পক্ষে ভোট দেয়, এটা আমি আসলে মনে করি না। তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, এবং লাস্ট কোনো মন্তব্য যদি তুমি অ্যাড করতে চাও। ধন্যবাদ মামা আপনাকে আজকে একসাথে এই পডকাস্ট করার জন্য। আর আমি যেটা বলবো সেটা হলো অবভিয়াসলি আসলে কষ্টের মাধ্যমেই সব কিছু হয়। সো আমি একটা হোপ নিয়ে একটা মেসেজ দিতে চাই আপনাদের সবাইকে, সুন্দর এবং সুস্থ একটা বাংলাদেশ যাতে যাদের ইলেক্ট করবেন তারা যাতে সুন্দর এবং সুস্থ একটা বাংলাদেশ দিতে পারে, সেই লক্ষ্যেই সবাই কাজ করবেন। আর কেউ যাতে, কোনো দল যাতে, আপনাদের ফেভারিট দলও যাতে কখনো এই 16 বছরের মতো এসে এইরকমভাবে দেশ না চালায়, সেই লক্ষ্যে থাকবেন। সবাই দেশকে ভালোবাসবেন এবং দেশের প্রতি একটা কেয়ার রাখবেন।